উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি দেখতে পারেন না, এনসিপি কে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা? ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা চ্যাপ্টার নিয়ে আসছেন। আমি আই উইল গো ব্যাক টু দা বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15 বছর 20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জন্য আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলির যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গেরি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1টা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। তারপরে আপনার কোনো বায়াস কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস? আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, আমি আপনাকে শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? নেভার নেভার, আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, আপনি আমার কাছে যদি এসে বলেন, এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার তো কোনো মাস্টার নাই, তাই না? লাইক আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ মাই মাস্টার অর এনিওয়ান অ্যাজ মাই বস অর এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে, এই 10 মাসে যারা সাংবাদিকতা করতেছেন, তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে, তাদের অবস্থার বদলায় নাই। মানে এটা ভাঙা ঘর, ভাঙা বাড়ি, মাথার উপরে ভাঙা পড়ছে, সেটাতে এটা বিবেচনা করা যাবে কিনা। তারা কেউ কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক, আমরা বিএনপির জন, সেই জন্য আমি এখন সম্পাদক হব। কেউ কেউ দাবি করতেছে জামাতের লোক, সেই জন্য আমি সম্পাদক হব। আমি এনসিপির লোক, সেই জন্য আমার এটা করতে হবে। আমরা 15 বছর বঞ্চিত, মানে সোজা কথা বলতে যে 15 বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে, সেগুলি এখন আমরা করব। এইটা যারা করছে, মানে সেইটা ঠিক হবে কিনা আসলে? মানে আমরা মানে এই জন্য আমি এই প্রশ্নটাই যদি আপনি এটা বলতেন, তারপর আবার একটু জেসিনেরও একটু মন্তব্য আমাদের একটু শুনতে হবে। স্যার, আমি একটু থামাচ্ছিলাম আপনাকে, সরি। যেটা বলতেছে যে এটা করা কখনোই উচিত হবে না, কখনোই। এবং এই জিনিসটাই বন্ধ করতে হবে যে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাংবাদিকতার পেশায় যে প্রেফারেন্স দেওয়া হয়, এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে। যে ব্যক্তি আপনার নিজের স্বাধীনতা, ইন্টিগ্রিটি এবং সততা বজায় রেখে এই পেশার মানটা ধরে রাখতে পারবেন, তাদেরকেই আসলে বিবেচনায় নেওয়া উচিত। কে কোন মতের, কোন দলের অনুসারী, এরকম কখনোই করা উচিত না। আর শেখ হাসিনার সময় আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন, বালিশ কাণ্ড অথবা অন্য সোনার মেডেল, এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না। শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে? ফর এক্সাম্পল, আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনাপ্রধান বানানোতে আমাদের দেশের সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো যে ওরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তমিজউদ্দিন, সরি, অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে। এবং স্যার, আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন
বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ, যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে, সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে পারতেছেন, আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না। কিন্তু আপনি পত্রপত্রিকায় কিন্তু দেখবেন এই জোসেফ হারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপত্রিকা ছাপা হয়েছে। আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে। এমনকি আমরা যে জার্মানি থেকে জেনারেল আজিজের ইন্টারভিউ করছি, কতগুলি প্রশ্ন, যেহেতু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল, তার উত্তর মানে তার 4 বার চাকরি চলে যাওয়া উচিত শুধু এই উত্তর দেওয়ার জন্য বা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, সেগুলি কিন্তু আবার সে ছাপানো হয়েছিল পত্রপত্রিকাগুলিতে। মানে যখনই গণমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দিই, এস আলমের ঘটনাটাতে শেখ হাসিনা যখন স্টেপ ইন করলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য। আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি নিতেছেন, সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেনস্টে, জনমত তৈরি করার জন্যই দাঁড়াইতেছে। যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াচ্ছে। এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেইটার হচ্ছে কথা, মানে নাকি আমরা এখন দেখেন আপনি যে 2014 সালে একটা ইলেকশন হয়েছে, আমাদের 2018 সালে একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশন করার সময় গণমাধ্যম আসলে কতটা স্ট্রং ভূমিকা রেখেছিল সেটা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু যখন একটা আওয়াজ তুলছি, যখন জিনিসটা সামনে চলে আসছে, তাও আমাদের মতো আপনার যারা দেশের বাইরে ছিল এদের হাত ধরে, তখন জিনিসটা নিয়ে আপনার আলাপ আলোচনা করা সহজ ইজি হয়ে গেছে, বিকজ সামবডি হ্যাজ ব্রট ইট টু দ্য লাইট। বাট ডেলিবারেটলি নিজের থেকে, যেমন ধরেন এস আলমের নিয়ে যে এত কাণ্ড হলো, এসালমের মাধ্যমে যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে রাষ্ট্রীয় আপনার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে, এটা তো প্রথমে রিপোর্ট করেছে আপনার দ্য ইকোনমিস্ট। এরপরে দেশের কয়েকটা পত্রিকা তাও চেষ্টা করেছে, কিছু জায়গা থেকে নিউজটাকে নামিয়ে নেওয়া হয়েছে। যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব, ওনাকে দেশের একটি সংস্থার র্যাব নিয়ে গিয়ে তাকে পিক করে আপনার বর্ডারের অপর সাইডে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। একটা পত্রিকা ছাড়া, নিউ এজ ছাড়া, সাংবাদিক মুক্তাদির রশিদ এবং ডেভিড বার্গম্যান ছাড়া এটা নিয়ে এত এক্সটেন্সিভ রিপোর্ট আর কেউ করতে পারে নাই। ডেভিড বার্গম্যানের পক্ষে বাংলাদেশে থাকা পসিবল হয় না, মুক্তাদির রশিদকেও বিভিন্ন জায়গাতে ডেকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে সবাই রাইট কাজটা করছে, সবাই আসলে কাজটা করে না। আপনি আরেকটা জিনিস খালেদ বেকরি চিন্তা করেন যে আমাদের দেশের পপুলেশন হচ্ছে 180 কোটি। 180 কোটি দেশের জনসংখ্যার মধ্যে থেকে 180 মিলিয়ন, লাইক 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে আপনি দেখবেন যে আপনি হাতে গুনতে পারবেন অ্যাকচুয়ালি 20 থেকে 25টার মতো হয়তো সাংবাদিক আছে যারা গত 15 বছরে এক এক্সাক্ট কাজটা করার চেষ্টা করেছে, সামহাও দেশে থেকে হোক দেশের বাইরে থেকে হোক। এই যে হাজার হাজার সাংবাদিক রেজিস্টার্ড আছে আপনার, এই ইউনিয়ন, ডিআরইউ বলেন, কত কমপক্ষে 100টার মতো ইউনিয়ন আছে, এরা কি কাজটা করছে সংঘবদ্ধ ভাবে? এডিটর্স গিল্ড বলেন, এডিটর্স এই বলেন, প্রতিটা সংগঠন, আমরা এটা একদম মুখস্থ বলতে পারি যে এবারে যারা সংগঠন করে করছে তাদের প্রধান কাজই ছিল সরকার প্রধানকে আসলে, যেটিকে আমরা তেলবাতি বলতেছি, ওইখানে আপনি মা, আপনি বাবা, আপনি আমাদের সব, আপনি আমাদের সোনামণি, এগুলো কি সাংবাদিকদের ভাষা হওয়া উচিত? না, একেবারে উচিত না, একেবারে উচিত না। আমি এই ব্যাপারে আপনার সাথে শতভাগ একমত। আমি একটু কাজে যেছি, এবং এই ফোরামগুলো যদি স্ট্রং হইতো, এই ফোরামগুলোর যদি একটা শক্ত পদক্ষেপ নিত, তাহলে তো আর এরকম হতো না। ফোরামগুলো যদি সাংবাদিকদের মধ্যে সাহসের সঞ্চার করার চেষ্টা করতো, তাহলে তো আর নিশ্চয়ই এমন হতো না। আপনি ডিজিটাল সিকিউরিটি কেস দিতে পারেন একটা সাংবাদিকের নামে, আপনি 1000 সাংবাদিকের নাম দিতে পারবেন ডিজিটাল সিকিউরিটি কেস একসাথে, এটা আপনি করতে পারবেন। আচ্ছা, এটাতে একটু কাজে দিচ্ছেন মন্তব্য একটু শুনি। আমাকে যদি মনে হইতে থাকে, আমি একটু মাঝখানে বলে দিই, মানে দর্শকরা তো এত দ্রুত অনেক সময় সিদ্ধান্ত চলে আসে না, এবং বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এটা মধ্যে বলেন। আমার কিন্তু মনে হয় গত 15 বছরে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় ফেল করছি সেই জায়গাটার নাম সাংবাদিকতা। সাংবাদিকদেরকে যদি আমি পরীক্ষার খাতা দেখতে নাম্বার দিতাম, আমি 10-এ অন্য সাবজেক্টে নাম্বার কেটে দিতাম, মানে শূন্য তো দিতামই। আমার স্যার যেমন আমি অঙ্ক কম পারতাম বলে সেটাতে তো শূন্য দিত, ইংরেজি থেকেও 2 নাম্বার কেটে দিত, ওরকম অন্য জায়গা থেকেও আমি 2 নাম্বার কেটে দিতাম। আমার অবস্থান সেটা। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে আমরা যে সাংবাদিকতার যে জায়গাটাতে আসি সেই জায়গাটা থেকেও যদি একটু বলেন যে এইটারই ধারাবাহিকতায় আর কি আমার অবস্থান। কিন্তু মানে আমি কিন্তু আপনাদের সাথে একদম একমত, সাংবাদিকতা আমাদের ব্যর্থতা নিয়ে, সম্মিলিত ব্যর্থতা নিয়ে আমি একদম একমত। আর সংবাদ মাধ্যমে একটু অ্যাড করি শুধু, সেটা হচ্ছে যে খুব অল্প বিস্তর যে সমালোচনাটা করলে সহ্য করবে, কিছু না সমালোচনা করলে তো টেকা যাবে না, সেরকম একটু সমালোচনা করেই কিন্তু হয়েছে। মূল জায়গাগুলোতে অ্যাটাক করে যে জায়গাটা আসলে তুলে আনা দরকার সে কাজগুলো করা হয়নি। আয়নাঘরের কথা মানুষ জানা সত্ত্বেও কিন্তু আনতে পারেনি, কোনোভাবে ইনিয়ে বিনিয়ে আনতে পারে নাই। এখন সাংবাদিকতার কথা যদি বলি, যে আমরা আসলে
এখন কেমন আছি। আমার তো মনে হয় যে মূল জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে। তো মূল জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে, এটা ঢেলে সাজানো ছাড়া তো সুপারফিশিয়াল যাই হবে সুপারফিশিয়াল। আপনি উপর থেকে একজন ব্যক্তি পরিবর্তন হলে, দুজন ব্যক্তি পরিবর্তন হলেই তো হবে না, পুরো সিস্টেমটাই তো করাপ্ট। এখানে যেমন আপনার কর্পোরেট সেন্সরশিপ আছে, পলিটিক্যাল সেন্সরশিপ তো আসবেই। যখন কিনা আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার পলিটিক্যাল সেন্সরশিপটা আসবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাকশাল, একটা নব্য বাকশাল, ডিজিটাল বাকশাল কায়েম করেছেন। কিভাবে? পত্রিকা বন্ধ না করে, ভেরি স্মার্টলি পত্রিকা বন্ধ না করে, কোনো টেলিভিশন বন্ধ না করে, আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য, নিজের মাইক হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে। এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স কাকে দেওয়া হয়েছে? নিজেদের লোককে, যারা তার বিশ্বস্ত ব্যবসায়ী, যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে, বা মন্ত্রীর ভাই, তাদেরকে দেওয়া হয়েছে। এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে। তো এই চ্যানেলের কাছ থেকে আপনি কি পাবেন, কি আশা করবেন? এখন তারা যাই করবে, তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে, সেটা তো আপনি নিষ্ঠাবান সাংবাদিকতা আশা করবেন না। সিদ্ধান্তগুলো তো আসবে আপনার নিজেদের ভুল থেকে, আতঙ্ক থেকে, ভয় সেখানে থাকবেই। সুতরাং আমার মনে হয় যে এটা যদি আমরা বলি যে এটা একটু আপনি এটা একটু আপনি ইলাবোরেট করবেন কিনা, কারণ এই জিনিসটা আমরা শুরু হয়েছে দেখছি যে বিএনপির আমল থেকে, মানে বিএনপির আমল থেকে না বলে যখন আসলে মানে 21 টিভি লাইসেন্স দেওয়া হলো, তারপরে যখন চ্যানেল আই লাইসেন্স দেওয়া হলো, এগুলি আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছে। তারপরে যখন বিএনপি আসলো, বিএনপি কিন্তু পরপর বেশ কয়েকটা টিভি লাইসেন্স তাদের দেশে, তাদের দলের লোকদেরকেই দিছে, একদম যারা তাদের ব্যান্ড ওয়াগন বাজাবে খুব সুন্দর করে তাদেরকেই দিছে। এবং তাদের কেউ কেউ লাইসেন্স কিন্তু আওয়ামী লীগ আমলে রয়েও গেছিল। আপনি জানেন যে এনটিভি, বাংলা ভিশন, বৈশাখী, সেগুলি কিন্তু রয়েও গেছিল। এনটিভি, বাংলা ভিশন, তারা একই মালিকানায় থাইকাও, মালিকানাটা কেন গুরুত্বপূর্ণ না সেটা আমি বলি, একই মালিকানা থাইকাও তারা শেখ হাসিনার আরো বেশি চামচামি করছে। এমনকি আওয়ামী লীগের মালিকানার টিভির চেয়েও বেশি চামচামি বিএনপির আমলের থেকে, বিএনপির যে মালিকানা ছিল সেগুলির থেকে আমরা দেখছি। তো এইটারও আপনি আসলে এটা কেমনে কেমনে দেখেন? মানে মালিকানা তো আসলে এখানে বিষয় না, এখানে হচ্ছে জি বলেন। মালিকানাটা বিষয় না, কিন্তু মালিকানাটাও আবার বিষয়। কারণ হচ্ছে যে আপনার যখন এখানে একজন ব্যবসায়ী কালো টাকা নিয়ে আসবে তার ব্যবসা রক্ষা করার জন্য, সে তো তখন মিডিয়াটা তার ব্যবসা হিসেবে ব্যবহার করবে না, সে তো এটাকে অস্ত্র, ওয়েপন হিসেবে ব্যবহার করবে। সুতরাং এখানে মালিকানাটা ব্যাপার। আপনি আর যে চ্যানেলের কথা বললেন, প্রত্যেকটা চ্যানেল, যেমন আমি বাংলা ভিশনের কথা নিয়ে এসেছেন, বাংলা ভিশন চ্যানেলটা কিন্তু আমার জন্য যে পরিমাণ তারা নিয়েছে, টেনশন নিয়েছে, চ্যানেলটা বন্ধ হয়ে যেত যদি, আমাকে তো তারা টানা একটা বছর থ্রেট দিয়েছে শো বন্ধ করার জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য। যখন আমি কোনোভাবেই রাজি হই নাই, তখন কিন্তু তারা চ্যানেলটা বন্ধ করে দিত, শুধুমাত্র চ্যানেলটা বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত আমার শোটা স্যাক্রিফাইস বন্ধ করে দিতে হয়েছে, এবং আমি দিয়েছি সেটা সেই সময়। সুতরাং এরপরে তারা টিকে থাকার জন্য কি করেছে, আমি এত মানে সূক্ষ্মভাবে অবজার্ভ করিনি তখন কি করেছে, কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত ছিল। আমি আবারও বলবো যে একজন প্রতিবাদ করলেই আসলে, এক জায়গা থেকে প্রতিবাদ করলেই হয়, শুরু হয়ে যায়। কারণ সবাই যদি একই জায়গায় যেতে থাকে তখন কিন্তু মানুষ, মানে আমার কাছে শাসকরা আর ওই কাজটা করতে পারে না, ঐক্যবদ্ধ হয়ে থাকা। আমার মনে হয় যে আপনার বক্তব্যের সাথে আমি একমত, কিন্তু আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা, সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে, আমি নাম ধরে বলি কারণ এগুলো সব ইউটিউবে আছে, যে আসিফ নজরুলকে নিতে মানা করছে, সায়ন্তকে নিতে মানা করছে। আমি যেইটা শুনতাম মানা করছে, বাজারে গিয়া ওই লোককে আমি নিতাম, ওই লোককে আমার অনুষ্ঠানে ডাকতাম, ওইখানেই তার সাথে আমি কথা বলতাম। আমি জীবনে কোনোদিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে নাই, জীবনে কোনোদিন আমাকে কোনোদিন আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে না যে তুমি এই অনুষ্ঠানগুলি তো ইউটিউবে আসে, আমারে কোনোদিন বলে না যে এইটা তুমি করতে পারবা না। সো আমি এটা না, মানে এইটা আমি আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল, সেই তুলনায় আমি হয়তো অনেক দুর্বল ছিলাম। আমি একজনকে আমি নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম, কারণ হচ্ছে আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নাই, আমি মাসের পর মাস, বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য, তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে, আমি একটু বললে তাদের সমস্যা কি, তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়। এই কথাটা কিন্তু আমি শুনেছিলাম, আমি নাম উল্লেখ করছি না। সুতরাং আমি বলছি আমি জানি না আমার শক্তি বলতে আমি এটা বুঝি যে আমার কোনোদিনই কোনো সরকারের কাছে গিয়ে চা কফি খাইতে হয় নাই, আমারে কোনোদিন ডিজিএফআই ইফতারে গিয়ে বসে থাকতে হয় নাই। আমার শক্তির জায়গা আমি বুঝি যে আমার একটা থানার ওসি বদলানোর ক্ষমতা ছিল না, ওইটাই আমার শক্তি। দ্যাটস ওয়াই আমি কোনোদিন যেহেতু পাওয়ারফুল ছিলাম না, সেহেতু আমি কোনোদিন পাওয়ারহীন হই নাই আর কি, এইটা আমি বুঝি।
ওসি বদলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটা আমি আমরা না প্রেস ক্লাবে জানি, গেলে এই কারণ গল্প হচ্ছে যে শুনতাম যে আমরা সাংবাদিকরা ফোন করলে নাকি ওসি বদলায় যায়। আমি প্রেস ক্লাবে গেলে হ্যাঁ, আমিও শুনেছি কিন্তু সেই প্র্যাকটিসটা কোনোদিন আমিও করিনি, কখনোই না। সো ওটা বলতে চাইছি না, আমি বলতে চাই যেটা যে সত্যতার সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে, কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয়, প্রতিষ্ঠানকেও থাকতে হয়, সেটা আমি পাশে প্রতিষ্ঠানে পাই না। থাকাটা খুব সেই জরুরি। জায়গা থেকে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি, সেটা খুবই জরুরি। এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল, তখন তার শক্তিটা হয়ে যায় আরো বেশি। হয়তো সেটা আমার ছিল না, সেজন্য আমি হয়তো পারি না। আমি যে টেলিভিশনে কাজ করতাম সেই টেলিভিশনের মালিক ছিলেন সালমান এফ রহমান। সেজন্য আপনার পাওয়ার অনেক না ছিল মনে হয়। আমি সালমান এফ রহমান, আপনাদের মনে আছে 2018 সালে তিনি একজন ফরেস্ট কুকসন বোধ হয় একজন জরিপকারী আমেরিকান একজনকে ডেকে এনে তিনি একটা জরিপ করালেন, যেখানে দেখা গেল আওয়ামী লীগের সাংঘাতিক ভালো সম্ভাবনা 200 নাকি 250 আসন পাবে 2018 ইলেকশনে। আমি ফরেস্ট কুকসনকে ডাইকে আমার টেলিভিশনে কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যে সালমান এফ রহমানের টাকা নিয়ে এটা করলেন, এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে, কারণ উনি এখন ইলেকশন করতেছেন, এটাকে আপনি বোঝেন? দ্যাট আই কুড ডু। এখন খালেদ ভাই, নাও আই উইল হ্যাভ টু স্টেপ ইন। হ্যাঁ, আমি তো শুনলাম এতক্ষণ সালমান এফ রহমান কে অ্যাকচুয়ালি, হোয়াট হি ডাজ। ওকে, তার কাজটা কি? হি ইজ আ পাওয়ার ব্রোকার। He does behind the scene many activities which suggest that he has very deep entrenched connection with deep state. তার কাজই হচ্ছে এগুলা করা। সে সামনে একটা কাজ করবে, পিছনে আরেকটা কাজ করবে, আর আপনাকে যে সে ফ্রিডমটা দিয়েছে সেটা দিয়ে সে বলবে যে আমি তো প্রেস ফ্রিডম এনশিওর করেছি, দেখো আমার টিভিতেও নিয়ে যাওয়া হয়। এগুলা হচ্ছে সব তার এটা নিয়ে আমি দ্বিমত করব না, কারণ উনি যখন এমপি হয়েছেন, কিভাবে বিএনপি নেতার মেয়েকে বিয়ে করে, কেন করে তারা, এই যে আমি আপনাকে দেখতে পারি না, আমরা সম্পর্ক করতেছি কি আপনার অপোজিশন পার্টির সাথে, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ অ্যাক্সেস টু এভরিওয়্যার। এবং এইভাবে কিন্তু এই ব্যক্তিগুলো এইভাবে এই কার্ডগুলো খেলে আসছে বছরের পর বছর। আপনাকে তারা সুযোগ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আপনাকে জীবনে লাইক ওরা কল করবে না। কিন্তু আমারও মনে হয়েছে 2018 সালে উনি যখন এমপি হলেন, সরকারের শেখ হাসিনার যখন উনি সরাসরি পদে যোগ করলেন, তারপরে কিন্তু আমি আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকলাম না। আমার কিন্তু থাকারই কথা ছিল এখানে, আমি থাকলাম না, কারণ তারপরেরটা আমি আর জানি না, কারণ আমি সেন্স করতে পারছিলাম যে আমার আর ওইভাবে থাকা বোধহয় আর ঠিক হবে না।